সোনাহাটিতে দেখবার কি আছে মশাই? লালমোহনবাবু প্রশ্ন করলেন। বাংলায় ভ্রমণে যা বলছে তাতে একটা পুরনো শিবমন্দির থাকা উচিত আর একটা বড় দিঘি থাকা উচিত। নাম বোধহয় মঙ্গল দিঘি। ওখানকার এককালে জমিদার চৌধুরীদের কীর্তি। সোনাহাটি ২০ বছর আগে অবধি ছিল একটা গাঁ। এখন স্কুল, হাসপাতাল, হোটেল সবই হয়েছে। লালমোহনবাবু ঘড়ি দেখলেন। এটা সম্প্রতি কেনা একটা কোয়ার্টস ঘড়ি। বললেন, সাংঘাতিক অ্যাকিউরেট টাইম রাখে। আর 10 মিনিট। ঘড়ি দেখে বললেন ভদ্রলোক, আমরা ৩ জন এবং আরেকটি ভদ্রলোক নাম নবজীবন হালদার সোনাহাটি যাচ্ছি। ওখানকার রিক্রিয়েশন ক্লাব থেকে নেমন্তন্ন পেয়ে ওরা ফেলুদা আর নবজীবনবাবুকে সংবর্ধনা দেবে ওদের বাৎসরিক অনুষ্ঠানে। নবজীবনবাবু ইতিহাসের নামকরা অধ্যাপক। বই-টই আছে ২-৩টে। আমরা থাকব ২ দিন ওখানকার সবচেয়ে নামকরা বড়লোক পঞ্চানন মল্লিকের গেস্ট হয়ে। মল্লিক হলেন রিক্রিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট। তার নাকি নানা রকম পুরনো জিনিসের সংগ্রহ আছে। আপনি যে এই নেমন্তন্ন অ্যাকসেপ্ট করবেন সেটা কিন্তু আমি ভাবিনি। ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন জটায়ু। ফেলুদা বলল, আর কিছু না, 2 দিনের জন্য যদি কলকাতার বিষাক্ত বায়ু থেকে রেহাই পাওয়া যায় তো মন্দ কি? তাছাড়া ওখানে আমার এক কলেজের সহপাঠী আছে, নাম সোমেশ্বর সাহা। ওকালতি করে। আমাদের ট্রেন মোটামুটি ঠিক সময়ে সোনাহাটি পৌঁছে গেল। আমরা নামতেই একটা দল আমাদের দিকে এগিয়ে এল। তাদের মধ্যে 2 জনের হাতে ফুলের মালা। একজন ফেলুদার গলায় মালা পরিয়ে নমস্কার করে বলল, আমি ক্লাবের সেক্রেটারি নরেশ সেন। আমি আপনাকে চিঠিটা লিখেছিলাম। নবজীবনবাবুকেও মালা পরানো হয়েছিল। এবার একজন মাঝবয়সী ভদ্রলোক সিস্কের পাঞ্জাবিতে সোনার বোতাম এগিয়ে এলেন। নরেশ সেন বলল, ইনি হচ্ছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট পঞ্চানন মল্লিক। মল্লিক মশাইয়ের মুখে স্বাগতম হাসি। বললেন, আপনারা যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন সেটা আমাদের পক্ষে গৌরবের বিষয়। আমার বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে। আশা করি কোনো অসুবিধা হবে না। বড় শহরের সব ফ্যাসিলিটিস তো এখানে পাবেন না। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না কলাল ফেলুদা। আপনিও তো শুনেছি খ্যাতিমান ব্যক্তি। লালমোহনবাবুর দিকে ফিরে বললেন ভদ্রলোক, আমি লিখি টিখি আর কি। বিনয়ী হাসি হেসে বললেন জটায়ু। মল্লিকমশাইয়ের নীল অ্যাম্বাসেডর স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল। আমরা 5 জন তাতে উঠে পড়লাম। আমি আর জটায়ু সামনে। আপনার সংগ্রহের কথা শুনেছি। গাড়ি রওনা হবার পর বললে ফেলুদা, বোধহয় কাগজেও দেখেছি। হ্যাঁ, ওটা আমার অনেক দিনের শখ। অনেক রকম জিনিস আছে আমার কাছে। হালদার মশাই ইন্টারেস্ট পাবেন, কারণ বেশ কিছু জিনিসের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। আমার লেটেস্ট সংগ্রহ হল মহর্ষির জুতো। মহর্ষির জুতো? সেটা কি ব্যাপার? ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। সে ঘটনা জানেন না? হালদার মশাই নিশ্চয়ই জানেন। কি ব্যাপার? মহর্ষি দেবেন্দ্রনাথ তখন যুবা বয়স, খুব শৌখিন লোক, ঐশ্বর্যে ডুবে আছেন। একবার এক জায়গা থেকে নেমন্তন্ন এল। সেখানে কলকাতার সব রুইস আদমিরা যাবেন। মহর্ষি গেলেন। কলকাতার বিখ্যাত বাবুমশাইরা মাথা থেকে পা পর্যন্ত মহামূল্য পোশাক আর অলঙ্কারে ঢেকে এসেছেন। কাশ্মীরি দোরক্ষা আর জামিয়ার শালে চতুর্দিক ঝলমল করছে। তারই মধ্যে দেখা গেলে দেবেন্দ্রনাথ এলেন। পরনে সাদা চোগা, সাদা চাপকন, তার উপরে নকশাহীন সাদা শাল জড়ানো। সকলে তো অবাক, এ কি ব্যাপার? মহর্ষির এই দৈন্যদশা কেন? তারপর সকলের চোখ গেলে মহর্ষির পায়ের দিকে। এক জোড়া সাদা নাগরা, তাতে 2টি বিশাল বিশাল হিরে ঝলমল করছে। সেই জুতো আপনি পেয়েছেন? অবাক হয়ে প্রশ্ন করলেন লালমোহনবাবু। একটি পেয়েছি, হিরে সমেত। দেখাবো আপনাদের। পঞ্চানন বাবুর বাগানে ঘেরা বিশাল দোতলা বাড়ি দেখলেই বোঝা যায় তিনি বড়লোক। গাড়ি বারান্দার তলায় গিয়ে গাড়ি থামল। আমরা সবাই নামলাম। সদর দরজায় 2 জন বেয়ারা আর একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। মল্লিক মশাই একজন বেয়ারাকে বললেন, বৈকুণ্ঠু, যাও এদের ঘর দেখিয়ে দাও। আর এখন তো 12:15, 1টার মধ্যে যাতে খাবার ব্যবস্থা হয় সেটা দেখো। আমরা শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলাম। মল্লিক মশাই বললেন, আপনাদের ঘটনা তো সেই সন্ধ্যায়, ও সময়টা কিন্তু বেশ ঠান্ডা। আশা করি গরম কাপড় আছে সঙ্গে।
পৌষ মাসে গ্রামাঞ্চলে ঠান্ডা হবে সেটা আমরা জানতাম, বলল ফেলুদা। একটা প্যাসেজের দুদিকে 3টে ঘর আমাদের জন্য রাখা হয়েছে। হালদার মশাই তার ঘরে চলে গেলেন। আমরা 3জন গিয়ে ঢুকলাম ফেলুদার আর আমার ঘরে। চিনেমাটির টুকরো দিয়ে ঢাকা মেঝে, যাকে ইংরেজিতে বলে ক্রেজি চাইনা। এককালে টানা পাখার ব্যবস্থা ছিল, সেটা দেওয়ালের উপর দিকে ফুটা দেখলেই বোঝা যায়। এর টাকা হচ্ছে তামার খনির টাকা, বলল ফেলুদা। আমার এক মক্কেল একে ভাল করেই চেনেন। আবহাওয়াটা যে কলকাতার তুলনায় নির্মল সেটা এর মধ্যেই বোঝা যাচ্ছে, বললেন লালমোহনবাবু। আমিও সেটা বেশ বুঝতে পারছিলাম। তাছাড়া কানটাও আরাম পাচ্ছে। ট্রাফিক বলে কোনো ব্যাপার নেই। এখনো পর্যন্ত একটাও হর্ন শুনিনি। একজন বেয়ারা একটা থালায় 3 গেলাস শরবত দিয়ে গেল। সেই শরবত খেতে না, খেতেই খবর এলো যে নিচে খাবার ঘরে পাট পড়েছে। অতিথেয়তায় মল্লিকমশাই যে একেবারে পয়লা নম্বর, সেটা খাবার বহর দেখেই বোঝা গেল। মাছের যে এতরকম জিনিস রান্না হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। কিন্তু লালমোহনবাবু ভোজন রসিক, খুব তৃপ্তি করে খেলেন। ওর খুশির আরেকটা কারণ হচ্ছে যে পঞ্চাননবাবু ওর লেখা সম্বন্ধে বেশ কয়েকটা প্রশ্ন করেছিলেন। তাই ভদ্রলোক নিজের ঢাক পেটাবার একটা সুযোগ পেলেন। এবার আপনাদের একটু এন্টারটেইন করব। চলুন আমার সংগ্রহের কিছু জিনিস দেখাই। আমরা আবার দোতলায় ফিরে এলাম। এবার সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে না ঘুরে বাম দিকে ঘুরলাম। এদিকেই পঞ্চাননবাবুর ঘর আর তা সংগ্রহশালা। জিনিসপত্র অনেক রকম জোগাড় করেছেন। ভদ্রলোক, তাতে সন্দেহ নেই। তার প্রত্যেকটারে আবার একটা করে পরিচয় আছে। মহর্ষি নাগরাটা প্রথমেই দেখা হলো। তারপর ক্রমে টিপুর নস্যির কোটো, ক্লাইভের ট্যাঙ্ঘড়ি, সিরাজদৌলার রুমাল, রানী রাসমণির পান বাটা, এ সবেই দেখলাম। আমরা সকলেই অবশ্যই খুবই তারিফ করলাম, কিন্তু আমার যেন কেমন কেমন লাগিছিল। কোন জিনিসটা কার ছিল সেটা জানা গেল কি করে? ক্লাইভের ঘড়িতে তো আর ক্লাইভের নাম লেখা নেই, বা সিরাজদৌলার রুমালেও নেই। সব দেখে দেখে 4 জনে ঘরে ফেরার পথে নবজীবন বাবু ফেলুদাকে জিজ্ঞেস করলেন, কেমন মনে হল? ফেলুদা বলল, খুব কনভিন্সিং লাগল। কনভিন্সিং? ওর মধ্যে একটা জিনিসও জেনুইন নেই। লোকটা বাগাস, হামবাগ। মহর্ষির নাগরা থেকে তো রীতিমতো নতুন চামড়ার গন্ধ বেরোচ্ছিল। ঘণ্টা 3 বিশ্রামের সময় ছিল। তারপর অনুষ্ঠানে যাবার জন্য তৈরি হয়ে নিলাম। ফেলুদা ধুতি পাঞ্জাবি পরিল, বোধ হয় আজ 10 বছর পর। ওকে পোশাকটা যে দারুণ মানায় সেটা স্বীকার করতে হয়। লালমোহনবাবু একটা নকশাদার কাশ্মীরি শাল চাপিয়েছিলেন, বললেন সেটা ওর ঠাকুরদাদার ছিল। ঠিক 6:45 বেয়ারা পাঠিয়ে আমাদের ডেকে নিলেন পঞ্চাননবাবু। শীতকাল, তাই এর মধ্যেই বেশ অন্ধকার হয়ে এসেছে। অনুষ্ঠানের জায়গায় পৌঁছে দেখি আলোয় চারিদিক ঝলমল করছে। স্পটলাইট, ফ্লোরেসেন্ট লাইট, রঙিন বালব, কিছুরই অভাব নেই। আমরা মঞ্চে গিয়ে বসলাম। সংবর্ধনার ব্যাপারটা একেবারে শেষে, অর্থাৎ ক্লাইম্যাক্স। তার আগে নাচ, গান, আবৃত্তি, নাটকের অংশের দৃশ্যে সবেই হল। সকলেই আদল দিয়ে দিচ্ছে ফেলুদাকে ইমপ্রেস করার জন্য। ফেলুদাও হাততালিতে কার্পণ্য করছে না। সংবর্ধনার ব্যাপারটা 20 মিনিটে সারা হয়ে গেল। সময় একটু লাগলো মানপত্রটা পড়তে। এটা বলতেই হবে যে মানপত্র দুটো দেখতে বেশ ভালো হয়েছে, আর যে লিখেছে তার হাতের লেখা খুব ভালো। সব শেষে কয়েকজন সাংবাদিক ফেলুদাকে ঘিরে ধরল, আর তাদের কিছু প্রশ্নের জবাবও দিতে হলো ফেলুদাকে। সে বলল এখন তার অবসর, হাতে কোনো কেস নেই। নবজীবন বাবু অনুষ্ঠানের শেষে পঞ্চানন বাবুর সঙ্গে বাড়ি ফিরে গেলেন। আমরা রয়ে গেলাম, কারণ আমাদের নেমন্তান্ন আছে ফেলুদার সহপাঠী সোমেশ্বর সাহার বাড়িতে। ভিড় কমবার পরেই ভদ্রলোক হাসি মুখে ফেলুদার দিকে এগিয়ে এলেন। চিনতে পারছিস? অনায়াসে, বলল ফেলুদা। গোপটা ছাড়া আর প্রায় কিছুই বদলায়নি। তুইও মোটামুটি একই রকম আছিস, তবে চোখে একটা দীপ্তি দেখছি, যেটা বুদ্ধি পাকবার ফলে হয়েছে। কটা কেস হ্যান্ডেল করলি এ পর্যন্ত? হিসেব নেই, বলল ফেলুদা। গোড়ার দিকে হিসেব রাখতাম, আজকাল ছেড়ে দিয়েছি। তোর সঙ্গে একজন আলাপ করতে ভীষণ আগ্রহী। সোমেশ্বর সাহা তার পিছনে দাঁড়ানো এক ভদ্রলোককে পিঠে হাত দিয়ে সামনে আমাদের দিকে এগিয়ে দিলেন। এর নাম জয়চাঁদ বড়াল, এখানকারই বাসিন্দা।
ইনি মানপত্রটা ডিজাইন করেছেন, তাই বুঝি? বলল ফেলুদা। খুব ভালো হয়েছে, আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম। জয়চাঁদবাবু লজ্জায় ঘাড় নিচু করে বললেন, আপনার কাছ থেকে প্রশংসা পাব এ কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। আজই ইনিও আমাদের বাড়িতে খাচ্ছেন, বললেন সোমেশ্বরবাবু। চা এখানে দাঁড়িয়ে থেকে গেজিয়ে কোনো লাভ নেই। আমার বাড়ি বেশি দূর নয়, মিনিট 10 পা চালাতে পারবি তো? জরুর। সোমেশ্বরবাবুর বাড়ি বড় না হলে বেশ গুছানো, সেটা বোধ হয় ওর স্ত্রীর জন্য। স্ত্রী ছাড়া একটি 10 বছরের ছেলেও আছে ভদ্রলোকের। জয়চাঁদবাবু সমেত আমরা 4 জনে বৈঠকখানায় বসার 10 মিনিটের মধ্যেই শরবত এসে গেল। স্ত্রী উমাদেবী বললেন, আগে শরবতটা খান, 9:30টার মধ্যে আপনাদের খাবার ব্যবস্থা করে দেবে। মিনিট 5 এটা সেটা নিয়ে কথা হবার পর সোমেশ্বরবাবু জয়চাঁদ বড়ালকে দেখিয়ে বললেন, এর একটা বিশেষ কিছু বলার আছে তোকে। আমার মনে হয় তুই ইন্টারেস্ট পাবি। বটে, বলল ফেলুদা। কি ব্যাপার শুনি? কিছুই না, সলজ্জ হাসি হেসে বললেন জয়চাঁদবাবু। আমাদের ফ্যামিলি সংক্রান্ত একটা ব্যাপার। লালমোহনবাবু আগ্রহের সঙ্গে একটু এগিয়ে বললেন, কি ব্যাপার, কি ব্যাপার? গল্পের গন্ধ পেলেই ভদ্রলোক জন্ম নিয়ে ওঠেন। জয়চাঁদবাবু হাত থেকে শরবতের গেলাসটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, আমি নিজে এখন স্কুল মাস্টারি করি, কিন্তু আমার পৈতৃক ব্যবসা ছিল হিরে জহরতের। কলকাতার কর্নওয়ালিস স্ট্রিটে আমাদের একটা গয়নার দোকান এখনও আছে। সেটা দেখেন আমার এক কাকা। আমি যার কথা বলছি তিনি ছিলেন আমার ঠাকুরদাদার ঠাকুরদাদা, নাম ছিল অভয়চরণ বড়াল। তিনি এই ব্যবসা আরম্ভ করেন। জাহাজে করে ভারতবর্ষের উপকূলে সব শহরে গিয়ে হিরে পান্না কেনাবেচা করতেন। মাদ্রাজের কাছাকাছি কোনো একটা শহরে তিনি একবার একটা রত্ন পান, সেটা তিনি যত্ন করে জমিয়ে রেখেছিলেন। সে রত্ন এখনও আমার কাছে রয়েছে, সেটা আমি আপনাদের দেখাতে চাই। সঙ্গে এনেছেন? জটায়ু প্রশ্ন করলেন। আগছে হাঁ। ভদ্রলোক পকেট থেকে একটা খয়েরি রঙের রুমাল বার করলেন। তাতে গেরো দিয়ে বাঁধা একটা ছোট্ট লাল ভেলভেটের বাক্স খুলে তার থেকে একটা মুক্তো বার করে ভদ্রলোক আমাদের সামনে ধরলেন। ফেলুদা উত্তেজনায় ভরা চাপা স্বরে বলে উঠল, এ কি, এ যে পিঙ্ক পাল। আগজে হাঁ, বললেন জয়চাঁদ বড়াল। অবশ্যই গোলাপি হওয়ায় এর কোনো বিশেষত্ব আছে কি না জানি না। কি বলছেন আপনি? বলল ফেলুদা। ভারতবর্ষে যত রকম মুক্ত পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য আর সবচেয়ে মূল্যবান হল গোলাপি মুক্তো। মুক্তো সাদা ছাড়া হয় তাই তো জানতাম না, বললেন লালমোহনবাবু। সাদা, লাল, কালো, হলদে, নীল সব রকম হয়, বলল ফেলুদা। তারপর জয়চাঁদবাবুর দিকে চেয়ে বলল, শুনুন, আপনিও জিনিস ওভাবে পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন না। বাড়ি বা সিন্দুক থাকলে তাতে রেখে দেবেন। আগে এটা আমি বার করি না বললেই চলে। আজ আপনাকে দেখাব বলে নিয়ে এলাম। আর কাকে দেখিয়েছেন ওটা? মাত্র একজন। গত সপ্তাহে একজন ভদ্রলোক এসেছিলেন। তিনি 19 শতাব্দীর বাঙালি বণিকদের নিয়ে একটা বই লিখছেন, তাকে দেখিয়েছিলাম। এছাড়া আর কেউ জানে না তো? কি আর বলবো বলুন। এই ভদ্রলোকে যিনি বই লিখছেন তিনি আবার ঘটনাটা এক সাংবাদিকে বলেন, ফলে পরদিনই সেটা কাগজে বেরিয়ে যায়। কলকাতার কাগজে? আজ্ঞে, 3টে বাংলা কাগজে বেরিয়েছে। আপনি ফিরে গিয়ে সেটা দেখতে পাবেন। গোলাপি মুক্ত বলে বলা আছে তাতে। তাই তো বলেছে। একটা কাগজে তো এও বলে দিয়েছে যে মুক্তোর মধ্যে গোলাপি মুক্তই সবচেয়ে ভ্যালুয়েবল। সর্বনাশ! কপালে হাত ঠুকে বললে ফেলুদা, আমি আপনাকে জোর দিয়ে বলছি, এ জিনিস আপনি কাউকে কখনো দেখাবেন না। এই একটা মুক্তোর দাম কতটা আপনি কল্পনা করতে পারেন? বিক্রি করলে আপনি যা দাম পাবেন তাতে আপনার পরের 2 পুরুষ পর্যন্ত খাওয়া পড়া কোনো ভাবনা থাকবে না। এটা আপনি আমাকে বলে খুব উপকার করলেন। আমরা 3 জনেই একবার করে মুক্তোটা হাতে নিয়ে দেখলাম। নিটাল চেহারা। ফেলুদা বলল যে শেপের দিক দিয়েও মুক্তোটা অসাধারণ। জয়চাঁদবাবু তার সম্পত্তি আবার পকেটে পুরে নিলেন। ফেলুদা চিক করে একটা আক্ষেপসূচক শব্দ করে বললেন, খবরটা কাগজে বেরোনো খুবই আনফরচুনেট ব্যাপার। আশা করি কোনো গোলমাল হবে না। যদি হয় তাহলে কি আমি আপনাকে জানাব? নিশ্চয়ই।
আমার ঠিকানা, ফোন নম্বর সবই সোমেশ্বর জানে। আপনি বিনা দ্বিধায় আমার সঙ্গে লোকাগত করবেন। এমনকি দরকার হলে ওটাকে নিয়ে কলকাতায় চলে আসতে পারেন। আমরা পরদিন সকালে হাওড়া এক্সপ্রেসে রওনা হয়ে বিকেলে কলকাতা পৌঁছে গেলাম। আমাদের সঙ্গে হালদার মশাইও ফিরলেন। দেখলাম ফেলুদা ওর সামনে একবারও গোলাপি মুক্তোর উল্লেখ করল না। বাড়িতে এসে ফেলুদা শুধু একটা কথাই বলল, মুক্তোর খবরটা কাগজে বেরোনোটা মারাত্মক ভুল হয়েছে। আসবার 3 দিন পরে সকালে বসবার ঘরে বসে কথাসরি সাগর পড়ছি। ফেলুদা ক্লিপ দিয়ে নখ কাটছে, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ফেলুদা উঠে ধরল। কথা শেষে হয়ে যাবার পর ফেলুদা বলল, বড়াল, কলকাতায় এসেছেন? হ্যাঁ, আমার সঙ্গে বিশেষ দরকার। বিকেল 5:30টায় আসছে। কথা শুনেই বুঝতে পারলাম ভদ্রলোক খুবই উত্তেজিত। আমরা ফোন করে লালমোহন বাবুকে ডাকিয়ে নিলাম। কোনো মামলার কোনো জরুরি অংশ থেকে বাদ পড়লে উনি বিশেষ ক্ষুণ্ণ হন। বলেন, কি ঘটছে কিছুই বুঝতে পারি না। ফলে চিস্ত করে যে আপনাকে হেল্প করব তারও উপায় থাকে না। ভদ্রলোক ঠিক 5টায় এসে পড়লেন, আর তার আধা ঘন্টা পরে শ্রীনাথ চা দেবার সঙ্গে সঙ্গে এসে পড়লেন জয়চাঁদ বড়াল। এ চেহারাই আলাদা। এই 3 দিনে ভদ্রলোকের উপর দিয়ে যে বেশ ধকল গেছে সেটা বাজাই যায়। ইতিমধ্যে 2টো ইংরেজি কাগজেও পিঙ্ক পার্লের খবরটা বেরিয়ে আমাদের উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে। জয়চাঁদবাবু এক গ্লাস জল খেয়ে আক্ষেপের ভঙ্গিতে মাথাটা নাড়িয়ে বললেন, একটা খবরের কাগজের খবর থেকে যে এত কিছু ঘটতে পারে এ আমার ধারণা ছিল না। 3টে ঘটনা আপনাকে বলার আছে। এক হচ্ছে, আমার এক খুড়তুতো ভাই, নাম হচ্ছে মতিলাল বড়াল, তার একটা চিঠি। সে বহুকাল থেকে বেনারসে আছে, একটা সিনেমা হাউস চালায়। সে লিখেছে যে যদি আমি মুক্তোটা বিক্রি করি তাহলে যা পার তার একটা অংশ তাকে দিতে হবে। মুক্তোটা পরিবারের সম্পত্তি, শুদ্ধ আমার একার নয়। চিঠিতে স্পষ্ট ইঙ্গিত আছে যে মুক্তোর ব্যাপারটা আমি তার কাছ থেকে গোপন করে গেছি। আর 2 নম্বর, সেটাও একটা চিঠি, এসেছে ধরমপুর বলে উত্তরপ্রদেশের একটি শহর থেকে। আমি স্কুলের লাইব্রেরির বই ঘেঁটে জেনেছি যে ধরমপুর একটা কর্দ রাজ্য ছিল। যিনি চিঠিটা লিখেছেন ইনি যে ধরমপুরের সর্বেসাবা তাতে কোনো সন্দেহ নেই, কারণ ঠিকানা হচ্ছে ধরমপুর প্যালেস। লেখকের নাম সূর্য সিং। এর নাকি মুক্তোর বিরাট কালেকশন আছে, কিন্তু গোলাপি মুক্তো নেই। মুক্তোটা উনি কিনতে চান। আমি কত দাম চাই সেটা অবিলম্বে তাকে জানাতে হবে। আর 3 নম্বর, সেটাই সবচেয়ে মারাত্মক। এক ভদ্রলোক পশ্চিমা কিংবা মারোয়ারি হবে পশু, আমার বাড়িতে গিয়ে হাজির। তিনি অনেক কিছু কালেক্ট করেন। কথায় বুঝলাম সেসব জিনিস তিনি ভালো দামে বিদেশে পাচার করেন। জামাকাপড়, হাতের আংটি, কানের হিরে ইত্যাদি দেখে মনে হল খুব মালদার লোক। এরাও কি মুক্তোটা চায়? হ্যাঁ, তার জন্য তিনি 40,000 টাকা দিতে রাজি আছেন। আমিও বেশি হ্যাঁ না কিছুই বলিনি। 3 দিন সময় চেয়েছি। ভদ্রলোক এখন কলকাতায়, তার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছেন। আমাকে কাল সকাল 10টায় তার কাছে গিয়ে একটা কিছু বলতে হবে। মনে হল ভদ্রলোক মুক্তোটা পেতে বদ্ধপরিকর। হয়তো দাম একটু বাড়াতে পারেন, কিন্তু মুক্তোটা ওর চাই। এর নাম জানেন নিশ্চয়ই? জানি। কি? মগ্নলাল। মগ্নলাল মেঘরাজ। আমরা 3 জনেই কয়েক মুহূর্তের জন্য থা মেরে গেলাম। আর কতবার এই লোকটার সঙ্গে মোকাবিলা করতে হবে। প্রতিপক্ষ হিসেবে এর চেয়ে সাংঘাতিক আর কাউকে কল্পনা করা যায় না। আর ইনি গিয়ে হাজির হয়েছেন বড়াল মশাইয়ের কাছে। এরও দরকার হয়ে পড়েছে গোলাপি মুক্তো। মুখে ফেলুদা বল, আপনি সিজানা করে দেবেন। ওই মুক্তোর দাম ওর চেয়ে 5 গুণ বেশি। ভদ্রলোক এই পাথর মোটা দামে বিদেশে পাচার করবেন। দালালি করাই হচ্ছে ওর ব্যবসা। ওকে আমরা 5 বছর ধরে চিনি, কিন্তু উনি যদি আমার কথা না শোনেন। ফেলুদা একটু ভেবে প্রশ্ন করল, বেশ কড়া মেজাজে কথা বলছিলেন কি ভদ্রলোক? তা বলছিলেন বটে। বললেন, জয়চাঁদবাবু এমনকি এও বলেছিলেন যে ওর মুক্তোটা পাবার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। আপনি একটা কাজ করুন, মুক্তোটা আমাকে দিয়ে যান। আপনি সঙ্গে নিয়ে গেলে ওটা ও আদায় করে ছাড়বে। তার জন্য যদি খুনিও করতে হয় তাতেও পেছপা হবে না। লোকটা সাংঘাতিক, কিন্তু ওকে আমি কি বলবো? বলবেন আপনি মুক্তোটা বেচেবেন না, তাই ওটা আর সঙ্গে করে আনেননি।
ওরকম একটা প্রেশাস জিনিস তো কলকাতায় পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায় না। বেশ, তাহলে আপনিই রাখুন। ভদ্রলোক আবার রুমালের গেরো খুলে বাক্স থেকে মুক্তোটা বার করে ফেলুদাকে দিলেন। ফেলুদা তৎক্ষণাৎ মুক্তোটা নিজের ঘরের গোদরেজের আলমারিতে রেখে দিল। তারপর ফিরে এসে সোফায় বসে বলল, আর সেই সূর্য সিংকে কি বলবেন? তিনিও বেশ নাচোড়াবান্দা বলে মনে হচ্ছে। তাকেও না করে দেওয়া ছাড়া উপায় নেই। 150 বছরের ওপর জিনিসটা আমাদের কাছে রয়েছে, আর এখন হাতছাড়া হয়ে যাবে? আমার তো টাকার অভাব নেই, টাকার লোভও নেই। আমার তো চাকরি আছে, তাছাড়া বাড়ি আছে, ধান জমি আছে, চাষ করে মোটামুটি ভালোই আয় হয়। 3টে প্রাণী তো সংসারে, আমার দিব্যি চলে যায়। দেখুন কাল সকালে কি হয়। যাই হোক না কেন আমাকে জানিয়ে যাবেন। আমাকে জানিয়ে আসারও কোনো দরকার নেই। ভদ্রলোক চা খেয়ে উঠে পড়লেন। উনি বেরিয়ে যাবার পর লালমোহনবাবু বললেন, এই রাহু থেকে আমাদের মুক্তি নেই। এবারে আর কি খেল দেখাবে কে জানে। ফেলুদা বললেন, তবে এটা স্বীকার করতেই হবে যে প্রতিবারই আমরা ওকে জব্দ করেছি। সেটি ঠিক। ভুল কথা, আমার এক পার্সি আছে, জাহরি, নাম রামময় মল্লিক। বিবাজারে দোকান আছে, মল্লিক ব্রাদার্স। ওকে গিয়ে পিঙ্ক পার্লের কথাটা বলতে ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল। উনিও কনফার্ম করলেন যে ও তো ভ্যালুয়েবল মুক্ত আর হয় না। ফেলুদা বললেন, কাল সকালে কি হয় তার উপর সব নির্ভর করছে। মগ্নলাল যদি জেনে পেলে জয়চাঁদ বাবু আমার এখানে এসেছিলেন, তা হলেই মুশকিল। আপনি মুক্তটা নিজের কাছে রেখে একটা বড় রিস্ক নিয়েছেন। ও ছাড়া কোনো রাস্তা ছিল না। ওটা না করলে মুক্ত কাল মগনলালের হাতে চলে যেত। চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মগ্নলালের বাড়ি বার করতে বেশি সময় লাগল না। বাড়ির বাইরেটা দেখে ভিতরে ঢুকতেই ইচ্ছা করে না, কিন্তু একবার ঢুকে পড়লে দেখা যায় বেশ তকতকে পরিচ্ছন্ন। একজন চাকরে এসে জয়চাঁদ বাবুকে 3 তলায় নিয়ে গেল। তারপর একটা বারান্দা দিয়ে এগিয়ে গিয়ে একটা ঘরের দরজার সামনে পৌঁছে ঘোষণা করলে বড়াল বাবু এসেছেন। ভিতরে আসুন। মগ্নলালের গভীর গলায় শোনা গেল। জয়চাঁদ বড়াল ভিতরে গিয়ে ঢুকলেন। মগ্নলাল এক পাশে গদিতে বসে আছে, অন্য পাশে সোফা রয়েছে, তারই একটাতে বড়াল বসলেন। কি ডিসাইড করলেন? মগ্নলাল প্রশ্ন করল। ওটা বেচব না। মগ্নলাল কিছুক্ষণের জন্য চুপ, তারপর বলল, আপনি ভুল করছেন জয়চাঁদ বাবু। আমাকে রিফিউজ করে কোনো লোক রেহাই পায়নি। আপনি কি দাম বাড়াতে চাচ্ছেন? না, আমি ওটা ফ্যামিলিতেই রাখতে চাই। 4 পুরুষ ধরে রয়েছে, এখনও থাকুক। আপনার বাড়ি যা দেখলাম সোনাহাটিতে, তাতে আপনার মান্থলি ইনকাম 1.5-2 বেশি বলে মনে হয় না। আর এতে আপনি একসঙ্গে ক্যাশ অনেক টাকা পেয়ে যাবেন। হোয়াই আর ইউ বিং সো ফুলিশ? এটা বংশমর্যাদার ব্যাপার। এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। ওই মতি কোথায় আছে? আমার কাছে নেই। ওটা আপনি আনেননি? বেচবই না যখন ঠিক করলাম তখন আর আনিব কেন? মগ্নলাল তার সামনেই রাখা একটা ঘণ্টার উপর চাপড় মারল। টুং শব্দের প্রায় সঙ্গে সঙ্গে একটা চাকর এসে ঘরে দাঁড়াল। গঙ্গা, এই বাবুকে সার্চ করো। গঙ্গা বেশ সন্ধ্যা লোক, সে একটানে জয়চাঁদ বাবুকে বসা অবস্থা থেকে দান করাল। তারপর সবঙ্গে সার্চ করে একটা মানি ব্যাগ, একটা রুমাল আর একটা মশলার কোটো বার করে মগ্নলালের সামনে রাখল। ঠিক হ্যাঁ, অল্ল মগ্নলাল, ওয়াপিস দে দেনা। চাকর জয়চাঁদ বাবুকে তার জিনিসগুলো ফেরত দিয়ে দিল। বসুন আপনি। জয়চাঁদ বাবু আবার সোফায় বসলেন। মগ্নলাল বলল, সোনাহাটিতে জানলাম কি আপনাদের ক্লাব প্রদোষ মিটারকে রিসেপশন দিয়েছে। ঠিকই শুনেছেন, তার সঙ্গে আপনার দেখা হয়েছিল। আপনার সব কথার জবাব দিতে তো আমি বাধ্য নেই। আপনার জবাবের দরকার নেই, বিকজ আই অলরেডি নো। আপনি যখন হাওড়াতে ট্রেন থেকে নামলেন তখন থেকে আমার লোক আপনাকে নজরে রেখেছে। আপনি শিয়ালদায় যোগমায়া হোটেলে উঠেছেন, রাইট? ঠিক। বিকেল 5টার সময় হোটেল থেকে বেরিয়ে আপনি ট্যাক্সি করে সাউথে যান। আপনার ডেস্টিনেশন ছিল ফেলুমিটারের বাড়ি, রাইট? আপনি তো সবই জানেন। আপনার মতি এখন ফেলুমিটারের জিম্মায় আছে। জয়চাঁদ বাবু চুপ করে রইলেন। মগ্নলাল বলল, ইউ হ্যাভ ডান সামথিং ভেরি স্টুপিড মিস্টার বড়াল। আপনি পালটা আমাকে দিলে 40,000 টাকা পেতেন। এখন আমি সে পাল আদায় করে নেব, আর আপনি আমার কাছ থেকে একটা পয়সাও পাবেন না। জয়চাঁদ বাবু উঠে পড়লেন। আমি তাহলে এখন আসতে পারি? পারেন। আমাদের বিজনেস খতম।
তবে আপনার জন্য আমার আফসোস হচ্ছে। ফোন না করে দুপুর 12টা নাগাদ জয়চাঁদ বাবু নিজেই এসে হাজির। মগ্নলালের সঙ্গে তার কি ঘটেল না ঘটেল বর্ণনা দিয়ে ভদ্রলোক বললেন, আপনি মুক্তোর ব্যাপারটা কি করবেন? ফেলুদা বললেন, যদ্দূর বুঝতে পারছি মগ্নলাল আন্দাজ করছে যে মুক্তোটা আমার কাছে রয়েছে। লোকটা অত্যন্ত তুখর, সোজাসুজি যদি আমার কাছে এসে পড়ে তাহলে আশ্চর্য হব না। যে জিনিসটা এতকাল আপনাদের ফ্যামিলিতে ছিল সেটা এখন হাতছাড়া হয়ে যাওয়াতে আপনার মন খারাপ লাগবে, সেটাও আমি বুঝি। কিন্তু তাও আমি বলবো যে মুক্তোটা আমার কাছেই থাক। আপনার কাছে থাকলে ও যেনতেন প্রকারেন ওটা আদায় করে নেবে, সেটা ভালো হবে না। জয়চাঁদ রাজি হয়ে গেলেন, বললেন, আমি বিক্রি না করলে তো ও মুক্তোটা এমনিতে পাবে না, আপদ বিদেয় হাক, তারপর ওটা আমার কাছে ফিরে যেতে পারে। ঠিক কথা, বলল ফেলুদা। আপনি আজ ফিরছেন? আজ্ঞে হ্যাঁ, সন্ধ্যের গাড়িতে। কোনো খবর থাকলে জানাতে ভুলবেন না। পরদিন সকালে 7:30টার সময় ফোন এলে সোনাহাটি থেকে, সোমেশ্বর সাহা। ফেলুদা কথা বলা শেষ করে ফোনটা রেখে গম্ভীর মুখ করে বলল, কাল রাত্রিরে ট্রেনে জয়চাঁদ বড়ালের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে কে বা কারা যেন তার বাক্স সার্চ করে জিনিসপত্র সব ছত্রকার হয়ে পড়েছিল। অবশ্যই সোনাহাটি আসবার আগেই ভদ্রলোক জ্ঞান ফিরে পান। আমি বললাম, এও তো মগ্নলালেরই ব্যাপার। নিশ্চয়ই, বলল ফেলুদা, লোকটা কোনো রকম সুযোগ ছাড়ে না। ভাগ্যিস মুক্তোটা আমার কাছে রেখে দিয়েছিলাম। একটা নতুন কেসের গন্ধ পেলে জটায়ু মাঝে মাঝে বিকেলেও এসে হাজির হন। আজও তাই হলো। বললেন, মনটা পড়ে রয়েছে এখানে, তাই বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না। ফেলুদা লেটেস্ট খবরগুলো লালমোহনবাবুকে দিয়ে দিল। তাহলে তো মনে হচ্ছে ওর পায়ের ধুলো এবার এখানে পড়বে। ও তো নির্ঘাত বুঝে গেছে যে মুক্তোটা আপনার কাছে রয়েছে। লালমোহনবাবু কথাটা বলার 5 মিনিটের মধ্যে বাইরে একটা গাড়ি এসে যাবার শব্দ পেলাম। তারপর দরজার বেল বেজে উঠল। খুলে দেখি আসল লোক এসে হাজির। মে আই কাম ইন, মিস্টার মিটার? বললেন মগ্নলাল। নিশ্চয়ই নিশ্চয়ই। ভদ্রলোক ঢুকে এলেন। সেই কালো শেরওয়ানি আর ধুতি, পায়ে মোজা আর পাম্পশু। অনেক দিনের ইচ্ছা ছিল কি আপনার বাড়িতে একবার আসি। আমাদের এতদিনের দোস্তি। হে 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 হে। আঙ্কল কেমন আছেন? লালমোহনবাবুকে মগ্নলাল যা নাস্তানাবুদ করেছে, ভদ্রলোকে আর কোনোদিন মগ্নলালের সামনে স্বাভাবিক হতে পারবেন বলে মনে হয় না। শুকনো গলায় জটায়ু উত্তর দিলেন, ভালো আছি। চা খাবে? ফেলুদা জিজ্ঞেস করল। না স্যার, নো টি। আমি আপনার বেশি সময় নেব না। আমি কেন এসেছি তা বোধহয় আপনি বুঝতে পারছেন। তা বোধহয় পারছি। তাহলে আর টাইম ওয়েস্ট করার দরকার নেই। হায়ার ইজ দ্যাট পার্ল? মিস্টার বরলের কাছে যে নেই তা তো আপনি জানেন। আপনার লোক তো ট্রেনে, আমার লোক। তাছাড়া আর কার লোক হবে বলুন? আপনি এভাবে বলবেন না মিস্টার মিটার। আপনার কোনো প্রমাণ নেই যে আমার লোক কাজটা করেছে। আপনার ক্ষেত্রে প্রমাপের দরকার হয় না মগ্নলালজি। আপনার কাজ মোকামারা কাজ। সে কাজ আমি দেখলেই বুঝতে পারি। আমি আবার জিজ্ঞাসা করছি, সে পার্ল কোথায় আছে? আমার কাছে। ওটা আমার দরকার। যা দরকার তা কি সব সময় পাওয়া যায়? মগ্নলাল মেঘরাজ ক্যান অলওয়েজ গেট ইট। কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। মিস্টার মিটার, আমার ওই পিঙ্ক পার্ল চাই। না হলে আপনি তো জানেন আমি যেমন করে হাক ওটা আদায় করে নেব। তাহলে সেটাই করুন, কারণ মুক্ত আমি আপনাকে দিচ্ছি না। দেবেন না? ভদ্রলোকের এক কথা। তাহলে আমি আসি। মগ্নলাল উঠে পড়লেন। গুড বাই আঙ্কল, ক্ষীণ স্বরে বললেন জটায়ু। দরজার কাছে গিয়ে মগ্নলাল নেমে ফেলুদার দিকে ঘুরলেন। তারপর বললেন, আমি 3 দিন সময় দিচ্ছি আপনাকে। আজ সোমবার, সোম, মঙ্গল, বুধ। বুঝেছেন? বুঝেছি। মগ্নলাল বেরিয়ে গেলেন। লালমোহনবাবু মাথা নেড়ে বললেন, ব্যাপারটা আমার ভালো লাগছে না মোটেই। দিয়ে দিন মশাই, দিয়ে দিন। আর আপনি কাছেই বা আর কতদিন রাখতে পারবেন? বড়ালকে তো তার জিনিস ফেরত দিতে হবে। তার উত্তরাধিকার সূত্রে পাওয়া এত সাধের জিনিস। যেদিন মুক্ত বেহাত হবার আশঙ্কা আছে ততদিন এটা বড়ালকে ফেরত দেওয়া যাবে না। সব সংশয় কাটিয়ে উঠলে পর যেখানের মুক্ত সেখানে যাবে। কিন্তু বড়াল যে এক মহারাজার কথা বলছিল
তার সম্বন্ধেও তো একটু খোঁজ নেওয়া দরকার। সে খোঁজ দিতে পারেন সিধুর জঠা। বহুদিন জঠার সঙ্গে দেখা হয়নি, চলুন একবার ঘুরে আসি। জায়গার নামটা মনে আছে? ধর্মপুর। ওরই মহারাজার নাম সূর্য সিং। আমরা লালমোহন বাবুর গাড়িতে 5 মিনিটের মধ্যে সিধুর জঠার বাড়িতে পৌঁছে গেলাম। জ্যাঠা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা পুরনো পুঁথি পরীক্ষা করছিলেন। আমাদের দেখে গভীর হয়ে গেলেন। তোমরা কে? তোমাদের তো আমি চিনি না। ফেলুদা হেসে বলল, অপরাধ নেবেন না জ্যাঠা, পয়সাটা একটু বেড়েছে বলে আর লোকজনের বাড়িতে বিশেষ যাওয়া হয় না। আমি যে কাজে উন্নতি করছি তাতে আপনি নিশ্চয়ই খুশি। এবার সিধু জ্যাঠার মুখে হাসি ফুটল। ফেলুমিত্তির, তোমাকে কি আমি আজ থেকে চিনি? 8 বছর বয়সে এয়ার গ্যান দিয়ে শালিক মেরে এনে আমায় দেখিয়েছিল। আমি বলেছিলাম নিরি জীবকে আর কখনো মারবে না, কথা দাও। তুমি সেদিন থেকে পাখি মারা বন্ধ করেছিলে। গোয়েন্দাগিরিতে পসার হচ্ছে বলে আমার কাছে বড়াই করো না। গোয়েন্দা আমিও হতে পারতাম, তার সব গুণই আমার ছিল, এখনও আছে। তবে কোনো রকম কাজে বাঁধা পড়া আমার ধাতে সয় না। আমার সময়ে যদি আমি নিজে ইচ্ছামতো ব্যয় না করতে পারি তাহলে লাভটা কি? শার্লক হোমসের এক দাদা ছিল জানতে, মাইক্রফট হোমস, জাতকুড়ে, কিন্তু বুদ্ধিতে সত্যিই শার্লকের দাদা। সেই দাদার কাছে শার্লক মাঝে মাঝে যেত পরামর্শ নিতে। আমি হচ্ছি সেই মাইক্রফট। ইয়াজ্ঞে, এখন বলো কি জন্যে আগমন? একজন লোক সম্বন্ধে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা জানতে এসেছিলাম। কে সেই ব্যক্তি? আপনি ধরমপুরের নাম শুনেছেন? শুনব না কেন? উত্তরপ্রদেশের একটা করদ রাজ্য ছিল, আলিগড় থেকে 77 মাইল দক্ষিণে। ট্রেন নেই, গাড়িতে যেতে হয়। তাহলে সূর্য সিংয়ের সম্বন্ধেও নিশ্চয়ই জানেন। ওরে বাবা, সে কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, সে যে একটি আস্ত বাঘ, মাল্টি মিলিয়নেয়ার, হোটেলের ব্যবসার টাকা, হিরে জহরতের অত ভালো কালেকশন ভারতবর্ষে আর কারুর নেই। লোক কেমন জানেন? তা কি করে জানি? সে কি আমার এই কুটিরে পদার্পণ করেছে না? আমি তার বাড়ি গেছি। এসব লোককে ভালো খারাপ বলে বর্ণনা করা যায় না। তুমি হয়তো গিয়ে দেখলে তার মতো অতিথিবৎসল লোক আর হয় না। তোমাকে রাজার হালে রেখে দিল, আবার পরদিন হয়তো সেই লোকেই তার কালেকশনের জন্য পাথর আদায় করতে একজনকে খুনি করে ফেলল। অবশ্য নিজে হাতে নয়, এরা সব সময় আইন বাঁচিয়ে চলে, যদিও তার জন্য ট্যাক্স খরচা হয় অনেক। এই খবরই যথেষ্ট বলে আমরা সিদ্ধু জ্যাঠাকে আর বিরক্ত করলাম না। যদিও সূর্য সিংয়ের সঙ্গে আমাদের কারবার হচ্ছে কিভাবে সেটা এখনো বুঝতে পারলাম না। ফেলুদাকে বলতেও বলল, তাও এই খবরগুলো জেনে রাখা ভালো। সে লোক যখন বড়ালকে চিঠি লিখেছে তখনই বোঝা যাচ্ছে তার মুক্তটার বিশেষ দরকার। সেটা পাবার জন্য সে কত দূর যেতে পারে সেইটে দেখার প্রবল ইচ্ছা হচ্ছে। মগ্নলাল বিশুদ্ধবার পর্যন্ত টাইম দিয়েছিল ফেলুদা, তার মধ্যে ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ করল না। আর বিস্ফোরণটা হলো শুক্রবার সকালে। আমিও ফেলুদার দেখা দেখি রোজ সকালে যোগ ব্যায়ামও করি। 4:30টায় সে ব্যাপার শেষ হয়েছে। ফেলুদার কোনো সালা শব্দ পাচ্ছি না দেখে আমি তার ঘরের দিকে গেলাম। দরজাটা ভেজানা ছিল, ঠেলে খুলতেই একটা দৃশ্য দেখে থো মেরে গেলাম। ফেলুদা এখনো ঘুমোচ্ছে। এই যে অভাবনীয় ব্যাপার। এই সময়ের মধ্যে ফেলুদার স্নান, ব্যায়ামা, দাড়ি কামানো সব শেষ হয়ে যায়। সে বসবার ধরে কবরের কাগজ পড়ে। আজ কি হলো? আমি ফেলুদার দিকে এগিয়ে গেলাম। বার 2-1 ঠেলা দিয়ে আর নাম ধরে ডেকে বুঝতে পারলাম ওর হুঁশ নেই। আমার দৃষ্টি গোদরেজের আলমারির দিকে চলে গেল। দরজা হাট হয়ে আছে, সামনে মেঝেতে জিনিসপত্র ছড়ানো। ফেলুদার পালস দেখলাম, দিব্যি চলছে। দৌড়ে বসবার ঘরে গিয়ে আমাদের ডাক্তার ভৌমিককে টেলিফোন করে ব্যাপারটা বললাম। ভদ্রলোক 10 মিনিটের মধ্যে চলে এলেন। ফেলুদাকে যখন পরীক্ষা করছেন তখনই ও নড়াচড়া আরম্ভ করেছে। ভৌমিক বললেন, মুকু জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে অজ্ঞান করার জন্য, কিন্তু লোক ঘরে ঢুকল করে, সেটা আমি 2 মিনিটের মধ্যে বার করে দিলাম। বাথরুমের উত্তর দিকে জমাদার ঠোকার দরজাটা খোলা। মিনিট 15-র মধ্যেই ফেলুদার জ্ঞান হলো। ডাক্তার ভৌমিক ভরসা দিয়ে বললেন, কোনো চিন্তা নেই,
কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তবে এরা কি ক্ষতি করেছে সেটা একবার দেখে নি। আলমারি তো দেখছি খোলা, তপসে দেরাজটা একবার খুলে দেখতো। দেখলাম, কিন্তু সেই লাল ভেলভেটের কোটও কোথাও পেলাম না। অর্থাৎ পিঙ্ক পাল উধাও। ফেলুদা মাথা নেড়ে আক্ষেপের সুরে বলল, বাথরুমের দরজা বন্ধ করতে আমার কোনোদিন ভুল হয় না, কালো হয়নি। আসলে চিটুকিনিটা ভাল কাজ করছিল না। কেনেয়া সারিয়ে নিইনি। ডাক্তার ভৌমিক চলে গেলেন। আমি ফেলুদার অবস্থা দেখি লালমোহনবাবুকে ফোন করে দিয়েছিলাম। উনি এবার এসে পড়লেন। পিঙ্ক পাল নেই? প্রথম প্রশ্ন করলেন ভদ্রলোক। আমি বললাম না। ভদ্রলোক ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, আমাকে হেলাফেলা করার রেজাল্টটা দেখলেন তো? আমি প্রথমেই বলেছিলাম কাজটা ভালো হচ্ছে না। আপনার যে এই দশা করতে পারে সে লোক কি সাংঘাতিক ভেবে দেখুন। এখন কি করা? ফেলুদা উঠে বসে চা খাচ্ছিল। বলল, সে এখন 100% ফিট। বড়ালকে দুঃসংবাদটা এখনও দেব না। আগে দেখি মুক্তটা উদ্ধার করতে পারি কিনা। টেলিফোনটা বেজে উঠল। আমি তুলে কথা বলে সেটা ফেলুদার হাতে চালান করে দিলাম। তোমার ফোন। ফেলুদা মিনিট তিনেক কথা বলে ফোনটা রেখে বলল, সোনাহাটি থেকে সোমেশ্বর, বড়ালের খবর আছে। সূর্য সিং আবার চিঠি লিখেছে। মুক্ত তার চাই। সে 7 দিনের জন্য দিল্লি যাচ্ছে। সেখান থেকে ফিরে সোনাহাটি গিয়ে বড়ালের সঙ্গে দেখা করবে। সে 1 লাখ টাকা অফার করছে। এত টাকা পাবে বড়াল ভাবেনি। সে এখন মুক্তটা বেচে দেবার কথা ভাবছে। ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়াতে মুক্তটা এখন ওর একটা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বলছে আপদ বিদে করাই ভালো। আমি আর বললাম না যে মুক্তটা মগনলালের হাতে চলে গিয়েছে, কিন্তু সেটা তো উদ্ধার করতে হবে, বললেন লালমোহনবাবু। তা তো হবেই, সেটাই এখন আমাদের কাজ। তপসে টেলিফোন ডাইরেক্টরি থেকে মগনলালের ঠিকানাটা বার করত। 67 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউ। বই খুলে নম্বর দেখে বললাম, চা খেয়েই বেরিয়ে পড়ব, বলল ফেলুদা। এখন সম্পূর্ণ স্বাভাবিক বাদ করছেন তো? জিজ্ঞেস করলেন জটায়ু। ইয়েস স্যার। পুলিশে খবর দেবেন না? কি লাভ? তারা তো অনুসন্ধান করে নতুন কিছু বলতে পারবে না। ছবি তো আমার জানা। চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মগনলালের বাড়ি যখন পৌঁছলাম তখন বেজেছে 9:10। আমরা ভিতরে ঢুকছি, আর লালমোহনবাবু বিড়বিড় করেছে, আজ আবার কি খেল দেখাবে কে জানে। কিন্তু 3 তলায় মগনলালের গাদিতে পৌঁছে তাকে পাওয়া গেল না। তারই একজন কর্মচারী বলল, মগনলাল সকালে দিল্লি চলে গেছেন। প্লেনে গেছেন? ফেলুদা জিজ্ঞেস করল। না, ট্রেন। আমরা আবার নিচে নেমে এলাম। লালমোহনবাবু বললেন, আশ্চর্য ব্যাপার, ইনিও দিল্লি গেছেন, আর ওদিকে সূর্য সিংও দিল্লি গেছেন। ব্যাপারটা ভেরিফাই করতে হবে, বলল ফেলুদা। চতুর্দিকে ফেলুদার চেনা রেলওয়ে অফিসেও বাদ নেই। অপরেশবাবু বলে বুকিংয়ের এক ভদ্রলোকের কাছে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করল, আজ সকালে দিল্লির কি কি ট্রেন আছে? 9:15 আছে 81। পরদিন সকালে 10:40 দিল্লি পৌঁছায়। এছাড়া আর কিছু নেই? না। এবার রিজার্ভেশন চার্টটা দেখে বলুন তো। মিস্টার মেঘারাজ বলে এক ভদ্রলোক এই ট্রেনে দিল্লি গেছেন কিনা। ভদ্রলোক চার্টের নামের ওপর চোখ বুলিয়ে এক জায়গায় থেমে বললেন, মিস্টার এম মেঘারাজ, ফার্স্ট ক্লাস এসি। কিন্তু ইনি তো দিল্লি যাননি। তাহলে বেনারস গেছেন। আজ রাত 10:30 পৌঁছবেন বেনারস। কথাটা শুনে আমারও আশ্চর্য লাগিছিল। তবে এটা তো জানি যে মগনলালের বেনারসেও একটা বাড়ি রয়েছে। সেখানেই তো আমাদের সঙ্গে প্রথম আলাপ। কাল সকালের দিকে বেনারস পৌঁছায় এমন কি কি ট্রেন আছে? ফেলুদা জিজ্ঞেস করলে। আপনি দুটো সুবিধের ট্রেন পাবেন, একটা অমৃতসর মেল আর একটা ডুন এক্সপ্রেস। প্রথমটা ছাড়ে সন্ধ্যা 7টায় আর বেনারস পৌঁছায় পরদিন সকাল 10:05, আর অন্যটা ছাড়ে রাত 8:05 আর পৌঁছায় সকাল 11:15। ফেলুদা না হলে অবশ্যই আমাদের রিজার্ভেশন পাবার কোনো সম্ভাবনাই ছিল না। সঙ্গে টাকা ছিল না, তাই বাড়ি ফিরতে হল। আর বাড়ি অফিসে ফিরে গিয়ে 12টার মধ্যে রিজার্ভেশন হয়ে গেল। লালমোহনবাবু চলে গেলেন তার বাড়িতে বাক্স গুছাতে। ফেলুদা বলে দিল, কদিনের জন্য যাচ্ছি, কিছু ঠিক নেই মশাই। আপনি এক হস্তার মতো জামা কাপড় নিয়ে নিন। ওদিকে কিন্তু খুব ঠান্ডা, সেটা ভুলবেন না। ট্রেনে বলবার মতো একটা ঘটনাই হলো। পরদিন সকালে 7:30টায় বক্সারে খবরের কাগজ কিনে তাতে একটা জরুরি খবর পড়লাম। আমেরিকা থেকে একটা ব্যবসায়ীদের দল এসেছে। তারা যে ভারতীয়দের সঙ্গে আলাপ আলোচনা করছে তার মধ্যে সূর্য সিং একজন।
ভদ্রকের দিল্লি যাবার কারণটা বোঝা গেল। মিনিট 15 লেট করে আমাদের ট্রেন বেনারস পৌঁছে গেল। হোটেলে ফিরে ঘরে ঢোকার আগে নিরঞ্জনবাবু তার ঘর থেকে দাঁত দিয়ে বললেন, একটি ভদ্রলোক আপনাদের সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ থেকে বসে আছেন। ম্যানেজারের ঘরে ঢুকে দেখি একটি মাঝারি হাইটের কালো ভদ্রলোক, বয়স 40 থেকে 45। ম্যানেজারের উল্টা দিকে একটা চেয়ারে বসে আছেন। আমাদের দেখে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমার নাম মতিলাল বড়াল। আপনি কি জয়চাঁদ বাবুর ভাই? খুড়তুতো ভাই। এখানে একটা সিনেমা হাউস আছে আমার, চলুন আমাদের ঘরে চলুন, কথা হবে। আমরা 4 জন আমাদের ঘরে এলাম। খাটে বসে ভদ্রলোক প্রশ্ন করলেন, মুক্তটা এখন কোথায়? জয়চাঁদের কাছে? না। তবে মগনলাল মেঘরাজের নাম শুনেছেন? বাবা, এস বছর কাশিতে আছি, আর মগনলালের নাম শুনবো না? মুক্তটা তারই কাছে আছে, কিন্তু তিনি তো মুক্ত জমান না, তিনি তো দালাল। কম দামে জিনিস কিনে বেশি দামে বেচেন। এবারেও তাই করবেন। ধরমপুরের সূর্য সিংকে উনি মুক্তটা বেচেবেন। সূর্য সিং এখানে আসছেন? না, উনি দিল্লিতে। আমার যতদূর ধারণা মগনলাল দিল্লি যাচ্ছে অন্য দেখা করতে। আপনি কি করছেন? আমরাও দিল্লি যাব, যদি তার আগে মুক্তটা আদায় করতে পারি। মগনলাল যদি টাকা না পায় তাহলে আমার ভাই পাবে তো? সূর্য সিং যদি তার কথা রাখে তাহলে নিশ্চয় পাবেন। আশ্চর্য, এমন একটা ভ্যালুয়েবল জিনিস ফ্যামিলিতে রয়েছে এতকাল ধরে, আর সে কথা একবারও বলেনি। ও একই জিনিসটাকে আগলে রেখেছে। আপনি জানতেন না? এতে আমার খুব অবাক লাগছে। আমি 15 বছর বয়স থেকে ঘর ছাড়া, তারপর আর সোনাহাটি যাইনি। কাগজে মুক্তর কথাটা পরে জয়কে চিঠি লিখেছিলাম, সে বিক্রি যদি হয় তাহলে আমি যেন একটা শেয়ার পাই। ও লিখল, আমি বিক্রি করব না। তারপর কাল একটা চিঠি পেয়েছি, তাতে লিখেছে ও মাইন্ড চেঞ্জ করেছে, বিক্রি করবে। এইটে সেই চিঠি। ভদ্রলোক পকেট থেকে একটা চিঠি বার করে দিলেন। ফেলুদা সেটা পরে ফেরত দিয়ে বল, আপনাকে তো বেশ হাজার অফার করেছে, আপনি তাতে সন্তুষ্ট? আরেকটু বেশি হলে আরও খুশি হতাম, তবে নে মামার চেয়ে কানা মামা ভালো। মুক্তটা যে মগনলালের কাছে আছে সে বিষয়ে আপনি শিওর? আমি নিজের চোখে দেখেছি। মতিলাল বাবু একটু কখন ভাবলেন, তারপর বললেন, আপনি যদি মুক্তটা চান তাহলে তো আপনি সেটা সূর্য সিংকে বিক্রি করবেন। তা তো বটেই, এবং তাহলেই আপনি আপনার শেয়ার পাবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে মগ্নলালের কাছ থেকে মুক্তটা আদায় করা। সে ব্যাপারে আপনি আমাকে হেল্প করতে পারেন। আপনার কি দরকার? বেপরোয় কাজ করতে পারে এমন কিছু লোক। মতিলাল বাবু কয়েক মুহূর্তে মাথা হেট করে কি যেন ভাবলেন, তারপর বললেন, একটা কথা আপনাকে বলি মিস্টার মিত্তির, আজকাল শুধু সিনেমা হাউস চালিয়ে সংসার চলে না। লোকেরা সব বাড়িতে বসে ছবি দেখে, তাই কিছু এক্সট্রা রোজগারের রাস্তা দেখতে হয়। মানে গোলমেলে কাজ, কিন্তু আইন বাঁচিয়ে। তার মানে আপনার হাতে লোক আছে। মগ্নলালের যে রাইট হ্যান্ড ম্যান মনোহর, সে আমার দিকে চলে এসেছে। তাছাড়া আরও 2-1 জন লোক আমি দিতে পারি। ভেরি গুড। আপনি বলুন কখন কি করতে হবে? আজ রাত 12টা। জ্ঞান বাপিতে চলে আসুন আপনার লোক নিয়ে, আমরা ওখানে থাকব। ঠিক আছে, রাত 12টা। আপনি আবার গোয়ার তুমি করছেন? বলে উঠলেন লালমোহনবাবু। ফেলুদা তাতে কানই দিল না। সে মতিলাল বাবুকে বলল, মগ্নলালের কিন্তু একটি পালোয়ান ভৃত্য আছে, তার সঙ্গে মোকাবিলা করার কথাটা ভুললে চলবে না। মতিলাল বাবু হেসে বললেন, আমার মনোহরও পালোয়ান, তার উপরে মাথায় বুদ্ধি রাখে। তাহলে ওই কথা রইল, রাত 12টা, জ্ঞানবাপী। মতিলাল বাবু উঠে পড়ে বললেন, একটা জরুরি কথা জিজ্ঞাসা করা হয়নি। মুক্তটা ও কোথায় রাখে জানেন? জানি, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। অলরাইট। ভদ্রলোক চলে গেলে ফেলুদাও বিছানা থেকে উঠে পড়ে বলল, আমার নিরঞ্জনবাবুর সঙ্গে 2 মিনিট দরকার আছে। সেটা সেরে দক্ষিণ হস্তের ব্যাপারটা সারা যাবে। বেশ খিদে পেয়েছি। বেনারসে দ্বিতীয়বার এসেও সেই প্রথমবারের মতোই চমক লাগলো। এবারও দশাশ্বমেধে রোডে ক্যালকাটা লজেই উঠলাম। ম্যানেজারও একই রয়েছেন, নিরঞ্জনবাবু। ঘর আছে কিনা জিজ্ঞেস করতে বললেন। আপনাদের জন্য ঘর সব সময়ই আছে। কদিন থাকবেন সেটা আগে থেকে বলতে পারছি না, বলল ফেলুদা। আমরা আগের বারের মতোই একটা 4 বেরের ঘর পেয়ে গেলাম। ব্রেকফাস্ট বক্সারই সারা হয়ে গিয়েছিল, পাই খাবার তারা নেই। ফেলুদা বলল, আগে কর্তব্যটা সেরে নিই, তারপর খাবার কথা ভাবা যাবে।
আপনি কি একেবারে বাঘের খাঁচায় গিয়ে ঢোকার কথা ভাবছেন? লালমোহনবাবু চাপা গলায় জিজ্ঞেস করলেন। আপনি যদি হোটেলে থাকতে চান তা থাকতে পারেন। না না, সে কি হয়, শ্রী মাস্কেটিয়াস ভুলে গেলে চলবে কেন? মগ্নলালের বাড়ি বিশ্বনাথের গলির মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। আমরা 12টা নাগাদ রওনা দিয়ে দিলাম। আবার সেই দৃশ্য, সেই শব্দ, সেই গন্ধ। মনে হল এই কবছরে একটুও বদল হয়নি, আর কোনো দিনও হবে না। কয়েকজন দোকানদারের মুখও যেন চিনতে পারলাম। ক্রমে মন্দির ছাড়িয়ে আমরা গলির একটা মোটামুটি নিরিবিলি অংশে পৌঁছে গেলাম। সব মনে পড়েছে। এরপরে ডাইনে ঘুরতে হবে, তারপর বাঁয়ে মোড় নিয়ে আমরা পৌঁছে যাবে মগনলালের বাড়ির রাস্তায়। আপনি কি বলবেন সেটা ঠিক করে নিয়েছেন? লালমোহনবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, আমি যে সবসময় আগে থেকে ভেবে কাজ করি তা নয়। এক একটা বিশেষ মুহূর্তে এক একটা বিশেষ আইডিয়া এসে যায়, তখন সেইটে প্রয়োগ করি। এর বেলাও তাই করবে? সেই রকমই তো ইচ্ছে আছে। মগনলালের বাড়ির সদর দরজার দুপাশে এখনও তলোয়ারধারী 2 প্রহরীর ছবি। এই কবছরে রংটা একটু ফিকে হয়ে গেছে। আমরা দরজা দিয়ে ঢুকে একতলার উঠোনে পৌঁছলাম। কেউ কোথাও নেই। দুবার কই হ্যাঁ বলেও ফেলুদা জবাব পেল না। চলুন উপরে, বলল ফেলুদা। লোকটার সঙ্গে যখন দেখা করতেই হচ্ছে, তখন নিচে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। আবার সেই 46 ধাপ সিঁড়ি, আবার সেই 3 তলায়। দরজা দিয়ে বারান্দায় ঢুকতে একজন লোক সামনে পড়ল। সে খৈনি ডলছি। আমাদের দেখে একটু অবাক হয়ে হিন্দিতে প্রশ্ন করল, আপনার কাকে চাইছেন? মগনলালজি আছেন? ফেলুদা জিজ্ঞেস করল। আছেন, তবে উনি এখন খেতে বসেছেন। আপনারা ওর ঘরে অপেক্ষা করুন। চলুন, আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা আবার অনেক দিন পরে মগনলালের ঘরে এসে ঢুকলাম। এই ঘরেই লালমোহনবাবুকে নাকাল করেছিলেন ভদ্রলোক। কাঠমান্ডুতেও লালমোহনবাবুর চায়ে এলএসডি মিশিয়ে দিয়েছিলেন। তাতে অবশ্যই লালমোহনবাবুকে নিয়ে রগড় করার একটা বাতিক। লোকটার মজ্জাগত। আমরা 3 জন সোফায় বসার পরে জটায়ু চাপা সরে বললেন, কি বলবেন ঠিক করে ফেলুন মশাই, এই বেলা ঠিক করে ফেলুন। আমার মাথায় তো কিছুই আসছে না। আপনার মাথা দিয়ে তো আর এ মামলা চালাচ্ছি না আমি। আপনি চুপচাপ দেখে যান। এটা সঙ্গে আছে? ইয়ে মানে ফেলুদার রিভলভার, সেটা বুঝতে অসুবিধা হল না। আছে। নার্ভটাকে ঠান্ডা করুন। এসব সিচুয়েশনের সঙ্গে একজন নার্ভাস লোক থাকলে বড় অসুবিধা হয়। কোত্থেকে যেন একটা ঢোলকের শব্দ আসছে। ঘরের দেয়াল ঘড়ি টিকটিক করছে। নাকে রান্নার গন্ধ এসে ঢুকছে। আমরা চুপচাপ বসেই আছি তো বসেই আছি। একটা লোকের খেতে এত সময় লাগে? বিড়বিড় করে বললেন লালমোহনবাবু। কথাটা বলার মিনিট খানেকের মধ্যে একজন লোক এসে ঘরে ঢুকাল। সে যে মুগুর ভাজ পালোয়ান তাতে কোনো সন্দেহ নেই। সে ফেলুদার সামনে গিয়ে বলল, খাড়া হো যাইয়ে। কিউ? ফেলুদার প্রশ্ন। সার্চ হোগা। কে হুকুম দিয়েছে তোমায়? মগনলালজি। হ্যাঁ, ফেলুদা। তবু বসে আছে দেখি লোকটা তার দুহাত দূরে হ্যাচকা টান দিয়ে অনায়াসে তাকে দাঁড় করাল। ফেলুদা আর কোনো আপত্তি করল না, কারণ এ লোকটার সঙ্গে গায়ের জোরে পেরে ওঠা 5টা ফেলুদারও স্বাদী নেই। লোকটা চাপড় মেরে প্রথমেই ফেলুদার রিভলভারটা বার করল, তারপর মানিব্যাগ আর রুমাল। এবার ফেলুদাকে ছেড়ে লোকটা লালমোহনবাবুকে ধরল। লালমোহনবাবু অবশ্যই ফেলুদার সার্চ শেষ হবার সঙ্গে সঙ্গে নিজেই উঠে দাঁড়িয়েছেন, হাত মাথার উপর তুলে। আমাদের 3 জনের সার্চ শেষ হবার পর লোকটা রিভলভার ছাড়া আর সব কিছু ফেরত দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপরেই বাইরে থেকে একটা গলা খাকারিয়ার আওয়াজ পেলাম। এ আমাদের খুব চেনা গলা। এভাবে আমার পিছে লাগলেন কেন মিস্টার মিটার? গাদিতে বসে মগনলাল প্রশ্ন করলেন। আপনার এখনো শিখান হয়ে গেলে কি লাভ আছে আমার পিছে পিছে ঘুরে? আপনি তো সে মতি আর ফিরত পাবেন না। আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না মগনলালজি? সেতে আপনিও করেন। বুদ্ধি না থাকলে আর এতদিন বেওসা চালাচ্ছি? বুদ্ধি না থাকলে আমার আপনার ঘর থেকে মতি বার করে আনতে পারি। কি মতি? পিঙ্ক পার্ল। মগ্নলাল চেঁচিয়ে উঠলেন। কি মাতি সেও কি আপনাকে বলে দিতে হবে? কে বলল পিঙ্ক পার্ল? ধীর কণ্ঠে বলল ফেলুদা। ইট ইজ আ হোয়াইট পার্ল। তাও খাঁটি মুক্ত নয়, কালচার্ড পার্ল, যার দাম অনেক কম। আপনাকে ভাওতা দেবার জন্য ওতে পিঙ্ক রং করা হয়েছে। আসল মুক্ত চলে গিয়েছে যার জিনিস তার কাছে।
অত বেশি বুদ্ধিমান ভাববেন না নিজেকে। মগ্নলালজি, আমি অবাক হয়ে ফেলুদার কথা শুনছি। ও কি করে এত সব বানিয়ে বানিয়ে বলছে? কোথেকে ওর এত সাহস হচ্ছে? লালমোহনবাবু দেখলাম মাথা হেড করে রয়েছেন। আপনি সহজ বলছেন? আপনি কিভাবে যাচাই করতে চান করে দেখুন। মগ্নলাল তার সামনে রাখা একটা রূপলি কলিং বেলে চাপড় মারল। পর মুহূর্তেই সেই পালোয়ান লোকটা আবার এসে ঢুকল। সুন্দরলালের দোকান থেকে ওকে ডেকে আনো বলে মগ্নলালজি ডাকছেন। তুরন্ত ভূতিয়ে চলে গেল। কিছুক্ষণ সকলেই চুপ। মগ্নলাল একটা পানের ডিবে থেকে পান নিয়ে মুখে পুরলেন। তারপর ডিবে বন্ধ করার সময় একটা অদ্ভুত প্রশ্ন করলেন। রবীন্দ্রনাথ টেগোরের গান আপনি জানেন? এবার মগ্নলালের চাউনি থেকে বুঝলাম প্রশ্নটা করা হয়েছে জটায়ুকে। কি আঙ্কুল, জবাব দিচ্ছেন না কেনে? আপনি বাঙালি আর আপনি টেগোর সং জানেন না? লালমোহনবাবু মাথা নেড়ে না বোঝালেন। সচ্চ বলছেন? এবারে মাথা নড়ল উপর নিচে, অর্থাৎ হ্যাঁ। ভদ্রলোক এখনো মাথা তুলতে পারছেন না। এবার ফেলুদা বলল, উনি গান করেন না মগনলালজি। করেন না তো কি হল? এখন করবেন। 10 মিনিট লাগবে সুন্দরলালের এখানে আসতে। সেই টাইমে টেগোর সং হবে। আঙ্কুল উইল সিং। আসুন আঙ্কুল, গদিপর বসুন। সোফায় বসে কি গান হয়? গেট আপ, গেট আপ। না দাইবেন তো বড় মুশকিল হবে। আপনি বারবার ওকে নিয়ে এমন তামাশা করেন কেনে বলুন তো? বেশ রেগে গিয়েই বলো ফেলুদা। উনি আপনার কি ক্ষতি করেছেন? নাথিং। দ্যাট ইজ ওয়াই আই লাইক হিম। উঠুন আঙ্কুল, উঠুন উঠুন। নিরুপায় হয়ে লালমোহনবাবু সোফা ছেড়ে উঠতে গদিতে বসলেন। ভেরি গুড, নাও সিং। আর কোনোই রাস্তা নেই, তাই ভদ্রলোক সত্যিই গান ধরলেন। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। মগনলাল তাকিয়ায় শরীরটাকে এলিয়ে দিয়ে পাশে রাখা ক্যাশ বাক্সের উপর তাল ঠুকে তারিফ করতে লাগলেন। এই অদ্ভুত গানের তারিফ হতে পারে এ আমি স্বপ্নেও ভাবিনি। প্রায় 5 মিনিট একটানা গেয়ে লালমোহনবাবু আর পারলেন না। বললেন, বাকিটা জানি না। দ্যাট ইজ এনাফ, বললেন মগ্নলাল। এবার সোফায় গিয়ে বসুন। লালমোহনবাবু সোফায় বসতেই ঘরে লোকের প্রবেশ হল। সেই পালোয়ান চাকর আর একজন পুরু চশমাপ্র বুড়ো। আইয়ে সুন্দরলালজি, বললেন মগ্নলাল। আপনি এত বুদ্ধা হয়ে গেছেন এই কবচরে তা ভাবতে পারিনি। একটা কাজের জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। সুন্দরলাল গদিতে বসলেন। মগ্নলাল তার ক্যাশ বক্স খুলে তার থেকে ভেলভেটের বাক্সটা বার করলেন। তারপর বাক্স থেকে মোটিটা বার করে সুন্দরলালকে প্রশ্ন করলেন, গুলাবি মোটি হয় সেটা আপনি জানেন? গুলাবি মোটি? হ্যাঁ, সেরকম তো শুনেছি, কিন্তু চোখে দেখিনি। আপনি 50 বছর হল দোকান চালাচ্ছেন আর গুলাবি মোটি চোখে দেখে নেনি? দেখুন, এইটা দেখুন, দেখে বলুন তো এটা সাচ্চা না ঝুঠা? সুন্দরলাল মুক্তোটা হাতে নিলেন। দেখলাম তার হাত কাঁপছে। চোখের খুব কাছে এনে মুক্তোটাকে মিনিট খানেক ধরে দেখে সুন্দরলাল বললেন, হ্যাঁ, এ তো সত্যিই দেখছি গুলাবি মোটি, একটা কথা দেখিনি। তাহলে এটা খানটি? ওইসাই তো মালুম হতা। এবার মোটিটা দিয়ে দিন আমাকে। সুন্দরলাল মুক্তোটা ফেরত দিয়ে দিল। এবার আপনি যেতে পারেন। সুন্দরলাল ঘর থেকে বেরোনোর পর মগ্নলাল ফেলুদার দিকে চেয়ে বললেন, আপনি ঝুটবাদ বলেছেন মিস্টার মিটার। এই পাল জেনুইন। এটা কি আপনি সূর্য সিংকে বিক্রি করতে চান? আমি কি কবি না করি তাতে আপনার কি? আপনি তো এখান থেকে দিল্লি যাবেন। হ্যাঁ ফাব, ওখানে তো সূর্য সিং রয়েছেন। সে খবর আমি পেপারে পড়েছি। আপনি কি বলতে চান তার সঙ্গে আপনার কোনো কারবার নেই? আমি কিছুই বলতে চাই না মিস্টার মিটার। দ্য পিঙ্ক পার্ল চ্যাপ্টার ইজ ক্লোজড। আমি ওই নিয়ে আপনার সঙ্গে আর কোনো কথা বলবো না। ঠিক আছে, আমি উঠছি। আমার যে জিনিসটা আপনার কাছে রয়েছে সেটা দয়া করে ফেরত দিন। মগ্নলাল আবার কলিং বেল টিপলেন। পালোয়ান এসে দাঁড়াল। একে এর রিভলভার ওয়াপেস দিয়ে দাও। পালোয়ান আজ্ঞা পালন করল। ফেলুদা আর আমরা দুজন উঠে পড়লাম। মগ্নলালের ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে লালমোহনবাবুকে জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, লোকটা কি করে যে একটা মানুষের উইক পয়েন্ট ধরে ফেলে। 5 মিনিট ধরে একটানা রবীন্দ্রসঙ্গীত জীবনে এই প্রথম গাইলাম।
একতলায় এসে ফেলুদা বলল, আজকে যে একটা খুব জরুরি কাজ হয়ে গেছে, সেটা কি বুঝতে পেরেছেন লালমোহন বাবু? জরুরি কাজ? ভদ্রলোক অবাক হয়ে প্রশ্ন করলেন। ইয়েস স্যার, বলল ফেলুদা। জেনে গেলাম ও মুক্তটা কোথায় রাখে। আপনি কি ওটা আবার আদায় করার তাল করছেন? ন্যাচারালি। কাশির মতো থমথমে রাত খুব কম জায়গাতে দেখেছি। তোমাদের বীজের বেলাটায় জায়গাটা লোকের রঙে শব্দে ভরে থাকে। আমরা 12টার সময় যখন জ্ঞানবাপী পৌঁছলাম, তখন একটা রাস্তার কুকুরের ডাক ছাড়া কোনো শব্দ নেই। মিনিট 5 অপেক্ষা করার পর ফেলুদা একটা শেষ করা চারমিনার পায়ের তলায় ফেলেই চাপ দিতেই চাপা গলায় শোনা গেল, মিস্টার মিত্তির। বুঝলাম মতিলাল বড়াল হাজির। কতগুলো অন্ধকার মূর্তি আমাদের দিকে এগিয়ে এল। আমার সঙ্গে 3 জন লোক আছে। আপনি রওনা দেবার জন্য তৈরি? চাপা স্বরে প্রায় ফিসফিসিয়ে কথা হচ্ছে। ফেলুদা সেইভাবেই বলল, নিশ্চয়, আমাদের গাইড করতে হবে না, আমরা রাস্তা জানি। তাহলে চলুন। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। ফেলুদা আর মতিলাল বাবু দুজনেই দেখলাম রাস্তা খুব ভালো করে জানে। আর এই ঘুটি ঘুটে অন্ধকারে বেশ দ্রুতই এগিয়ে চলেছে। এক জায়গায় একটা রাস্তার আলো টিমটিম করে জ্বলছিল। সেই আলোতে দেখে নিয়েছি মতিলাল বাবুর 3 জন লোকের মধ্যে একজন ভীষণ সন্ডা। বুঝলাম এই হচ্ছে মনোহর। মগনলালের রাস্তার মুখে এসে সকলে থামল। ফেলুদা লালমোহন বাবুর দিকে এগিয়ে আসে ফিসকিস করে বলল, আপনারা এইখানে অপেক্ষা করুন, আমাদের হয়তো মিনিট 20 লাগবে। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করেই মতিলাল বাবু আর ওই 3 জন লোকের সঙ্গে ফেলুদা মগ্নুলালের বাড়ির দিকে এগিয়ে গেল। কয়েক মিনিট দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। নিজেদের নিঃশ্বাস ফেলার শব্দ পাচ্ছি। অবশেষে লালমোহন বাবু হয়তো আর থাকতে না পেরে ফিসফিস করে বললেন, ওই গুন্ডাদের সঙ্গে তোমার দাদার যাবার কি দরকার ছিল বুঝতে পারলাম না। সেটা যথাসময়ে বুঝবেন। আমার ব্যাপারটা ভালো লাগছে না। ঠিক আছে, আমার মনে হয় কথা না বলাই ভালো। ভদ্রলোক চুপ করে গেলেন। খুব মন দিয়ে শুনলে দূর থেকে হারমোনিয়াম আর ঘুঙ্গুরের শব্দ পাওয়া যায়। আকাশের দিকে চাইলাম। এ তো তারা কলকাতার আকাশে কোনোদিন দেখিনি। এই তারার আলোতেই চারপাশ আবছা আবছা দেখা যাচ্ছে। যতদূর মনে হয় আজ অমাবস্যা। বেশি সময় যায়নি, কিন্তু এখনই মনে হচ্ছে অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছে। কতকাল হলো? 20 মিনিট? 15 মিনিট? আশ্চর্য! মগ্নুলালের বাড়িতে ডাকাতি হচ্ছে এখান থেকে 30 হাত দূরে, কিন্তু তার কোনো শব্দ নেই। আরও মিনিট 5 দাঁড়িয়ে থাকার পর পায়ের শব্দ পেলাম। একজনের বেশি লোক এগিয়ে আসছে আমাদের দিকে। ফেলুদারাই ফিরছে। কাছে এসে বলল, কাজ হলো? রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন জটায়ু। খতম, বলল ফেলুদা। তারপর মতিলাল বাবুর দিকে ফিরে বলল, অনেক ধন্যবাদ, আপনার শেয়ারের ব্যবস্থা আমি করে দেব। আমরা আমাদের হোটেলের দিকে হাঁটা দিলাম। কথা হলো একেবারে ঘরে ঢুকে। কিছু বলুন মশাই। আর থাকতে না পেরে বললেন লালমোহন বাবু, আগে এইটে দেখুন। ফেলুদা পকেট থেকে লাল ভেলভেটের বাক্সটা বার করে খাটের উপর রাখল। সাবাস, বললেন লালমোহন বাবু। কিন্তু কিভাবে হলো ব্যাপারটা একটু বলুন। খুন খারাপি হয়নি তো? সেই পালোয়ানটা মাথায় একটু চোট পেয়েছে, সেটা মনোহরের কীর্তি। কিন্তু ক্যাশ বাক্স খুললেন কি করে? যেভাবে লোকে খোলে, চাবি দিয়ে। এই কি ম্যাজিক নাকি? নো স্যার, মেডিসিন। মানে সাপ্লাইড বাই নিরঞ্জন বাবুর বন্ধু ডাক্তার চৌধুরী। কি সব বলছেন আবোলতা বলা? কিসের সাপ্লাই? ক্লোরোফর্ম, বলল ফেলুদা শটে সারতম। এবার বুঝেছেন? পরদিন রাত 11:15টায় দিল্লি এক্সপ্রেস ধরে তারপর দিন ভোর 4টায় দিল্লি পৌঁছলাম। এর আগের বার আমরা জনপথ হোটেলে ছিলাম, এবারও তাই রইলাম। ফেলুদা ঘরে এসে আর কিছু করার আগে বিভিন্ন হোটেলে ফোন করে খোঁজ নিতে আরম্ভ করল। সূর্য সিং কোথায় আছে? 10 মিনিট চেষ্টা করার পর তাজ হোটেলে বলল, সূর্য সিং এখানেই আছেন, রুম 347। একবার তার সঙ্গে কথা বলতে পারি কি? সৌভাগ্যক্রমে সূর্য সিং তার ঘরেই ছিলেন। 1 মিনিটে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। সন্ধ্যা 6টা। হোটেলে ওর ঘরে যেতে হবে। কি কারণ জিজ্ঞেস করেছিল? বলল ফেলুদা। আমি তাকে পিঙ্ক পার্ল সংক্রান্ত ব্যাপার বলতে তৎক্ষণাৎ টাইম দিয়ে দিলাম। দুপুর বেলাটা কিছু করার নেই। জনপথে একটা চীনে রেস্টুরেন্টে খেয়ে
দোকানগুলো দেখে 3টে নাগাদ হোটেলে ফিরে এলাম একটু বিশ্রামের জন্য। 6:45 বেরোতে হবে। লালমোহন বাবু ফেলুদাকে মনে করিয়ে দিলেন, আপনার ইয়েটা নিতে ভুলবেন না। 6টায় তাজে পৌঁছে ফেলুদা প্রথমে নিচ থেকে ফোন করে জানিয়ে দিল যে আমরা এসেছি। আমার ঘরে চলে আসুন, বললেন ভদ্রলোক। 347-এ গিয়ে বেল টিপতে যে দরজা খুলো তাকে মনে হলো সেক্রেটারি জাতীয় কেউ। বললেন, আপনারা বসুন, উনি এক্ষুনি আসছেন। ঘর বলতে যা বোঝায় একা তা নয়। 3টে ঘর জুড়ে একটা বিশাল সুইট, যেটায় ঢুকেছি সেটা সিটিং রুম। আমরা সোফায় গিয়ে বসলাম। মিনিট 5 বসতেই ভদ্রলোক এসে পড়লেন। ইনি যে অত্যন্ত ধনী সেটা এক ঝলক দেখলেই বোঝা যায়। গায়ে চাষ স্যুট, সোনার টাইপিন, পকেটে সোনার কলম, হাতে পাথর বসানো সোনার আংটি। বয়স 55-র বেশি নয়। কনের দুপাশে চুলে পাক ধরেছে, বাকি চুল কালো, আর চারা দেওয়া গুফতাও কালো। হু ইজ মিস্টার মিটার? ফেলুদা উঠে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার ব্যাপারটা সেরে নিল। ভদ্রলোক দেখলাম দাঁড়িয়েই রইলেন। আপনার সঙ্গে পিঙ্ক পার্লের কি কানেকশন? ফেলুদাকে প্রশ্ন করলেন মিস্টার সিং। ফেলুদা বলল, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। জয়চাঁদ বড়াল মুক্তটা আমার জিম্মায় রেখেছেন যাতে ওটা নিরাপদ থাকে। কথাটা আমি বিশ্বাস করতে বাধ্য নয়। মিস্টার মিটার, আপনি মালিকের কাছ থেকে যে মুক্তটা চুরি করেননি তার কি প্রমাণ? কোনো প্রমাণ নেই। আপনাকে আমার কথা মেনে নিতে হবে। আমি তাতে রাজি নয়। তাহলে আমার একটা কথাই বলার আছে, আমি মুক্তটা দেব না। এটা যার জিনিস তার কাছে ফেরত চলে যাবে। মুক্তটা দিতে আপনি বাধ্য। না মিস্টার সিং, আমি বাধ্য নাই। নো ওয়ান ক্যান ফোর্স মি। চোখের পলকে সূর্য সিংয়ের হাতে একটা রিভলভার চলে এল, আর তার পর মুহূর্তে একটা কান ফাটানো গর্জন। কিন্তু সেটা সূর্য সিংয়ের রিভলভার থেকে নয়, ফেলুদার কোল্ট থেকে। সে সূর্য সিংয়ের হাত নামানা দেখেই ব্যাপারটা বুঝে নিয়েছে, আর বিদ্যুৎ দেগে নিজের রিভলভারটা বার করেছে। গর্জনের সঙ্গে সঙ্গে সূর্য সিংয়ের হাত থেকে তার রিভলভারটা ছিটকে বেরিয়ে একটা থং শব্দ করে ঘরের পিছন দিকের মেঝেতে পড়ল। সূর্য সিংয়ের চেহারা পাল্টে গিয়েছে। তার চাউনিতে ঘৃণার বদলে এখন সন্ত্রম। আমি 40 গজ দূর থেকে বাঘ মেরেছি, কিন্তু তোমার মতো টিপ আমার নেই। ঠিক আছে, আমি তোমার নামে চেক লিখে দিচ্ছি, তুমি মুক্তটা আমাকে দাও। ফেলুদা পকেট থেকে ভেলভেটের কৌটোটা বার করে সূর্য সিংকে দিল। কেটাটা থেকে মুক্তটা বার করে ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকলেন সূর্য সিং। তার চোখ ঝল ঝল করেছে। আমি এটাকে যাচাই করে নিলে আশা করি তোমার আপত্তি হবে না। এতগুলো টাকা? ঠিক আছে, শঙ্কর প্রসাদ। হাঁক দিলেন সূর্য সিং। পাশের ঘর থেকে একজন ফেট 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 ভদ্রলোক বেরিয়ে এলেন। বছর 40 বয়স, চোখে সোনার চশমা। স্যার, একবার দেখো তো এই মুক্তটা জেনুইন কিনা। শঙ্কর প্রসাদ মিনিট খানেক ঘুরিয়ে ফিরিয়ে দেখেই সেটা সূর্য সিংকে ফেরত দিল। নো স্যার। মানে? এটা ফলস। সস্তা কালচার পার্লের উপর গোলাপি রং করে দেওয়া হয়েছে। আর ইউ শিওর? অ্যাবসলিউটলি। সূর্য সিং এর মুখ লাল। কাঁপতে কাঁপতে ফেলুদার দিকে চাইলেন। তার কথা বলতেও যেন কষ্ট হচ্ছে। ইউ মেকি জিনিস আমাকে পাচার করছিলে? ফেলুদার মুখ হাঁ হয়ে গেছে। তাহলে বড়ালের বাড়িতেই নিশ্চয়ই ফলস মুক্ত ছিল, বলল ফেলুদা। তোমার রিভলভার নামাও। ফেলুদা নামাল। এই নাও তোমার ঝুটা, মতি। ফেলুদা বাক্সমেত মুক্তটা সূর্য সিং এর হাত থেকে নিল। নিউ গেট আউট। আমরা 3 জন সুবোধ বালকের মতো ঘর থেকে বেরিয়ে চলে এলাম। যখন লিফটে উঠছি তখন দেখলাম ফেলুদার কপালে গভীর খাঁজ। কলকাতা ফেরার পথে ট্রেনে ফেলুদা একটা কথাও বলল না। এমন অবস্থায় যে সে কোনোদিন পড়েনি সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। আমরা ফিরলাম রাত্রে। পরদিন সকলে আমার ঘর থেকে শুনতে পেলাম ফেলুদা গুনগুন করে গান গাইছে। আমি বসবার ঘরে এসে দেখি ও পায়চারি করছে, আর আলোকের এই বর্ণাধারায় সুরাটা ভাঁজছে। আমাকে দেখেও সে পায়চারি, গান কোনোটাই থামল না। আমি অবশ্য খুশি। ফেলুদাকে মনমরা দেখতে আমার মোটেও ভালো লাগে না। মিনিট 5 মধ্যেই লালমোহনবাবুর গাড়ির হর্ন শোনা গেল। আমি দরজাটা খুলে দিলাম। ভদ্রলোক ঢুকলেন। প্রাতঃপ্রণাম। ঘাড় হেট করে হাত জোর করে বলল ফেলুদা, আসতে আজ্ঞা হাক।
লালমোহনবাবু কেমন যেন থতমত খেয়ে একটা বাঁকা হাসি হেসে বললেন, আপনি কি তাহলে? আমি অন্ধকার পছন্দ করি না লালমোহনবাবু, তাই সেখানে আমাকে বেশিক্ষণ ফেলে রাখা চলে না। ফলস মুক্তটা যে আপনার গড়পাড়ের সেক্রা বন্ধু কীর্তি সেটা আমি বুঝেছি, আর এটা যে আপনার এবং আমার ভ্রাতার যৌথ প্রয়াস সেটা বুঝেছি, কিন্তু কবে কখন বলছি স্যার বলছি, বললেন লালমোহনবাবু। অপরাধ নেবেন না কাইন্ডলি, আর আপনার ভাইটিকেও মাফ করে দেবেন। আপনি মগ্নলালের হুমকি যেরকম বেপরোয়াভাবে নিলেন তাতে আমি অত্যন্ত উদ্বেগ বোধ করছিলাম। ও মুক্তটা পেয়ে যাবে এই চিন্তাটাই আমি বরদাস্ত করতে পারছিলাম না। ও 3 দিন সময় দিয়েছিল, সোম, মঙ্গল, বুধ। মঙ্গলবার আমি সকলে আসি। আপনি চুল চাটাতে গেলেন, মনে আছে তো? সে সময় তোপেশ আপনার চাবি দিয়ে আলমারি খুলে মুক্তটা বার করে আমায় দিয়ে একদিনেই ডুপ্লিকেট হয়ে যায়। বুধবার ওটা তোপেশকে এনে দিই, ও সুযোগ বুঝে সেটা আলমারিতে রেখে দিয়ে। যা করেছি তা শুধু আপনার মঙ্গলের জন্য। বিশ্বাস করুন, আপনাদের ফোন দিয়ে অবেশি তারিফ করার মতোই। আপনি সেদিন যখন মগ্নালালকে বললেন মুক্তটা ফলস, তখন আমি ভেবেছিলাম আপনি আমাদের কারসাজি ধরে ফেলেছেন। না ধরিনি, আপনাদের পক্ষে একটা মাথা খাটানো সম্ভব সেটা ভাবতে পারিনি। আসলে আপনারা যে ফেলুমিত্তিরের এতে কাছে থাকেন সেটা ভুলে গিয়েছিলাম। জয়চাঁদবাবু নিশ্চয়ই আরও ভালো অফার পাবেন, অলরেডি পেয়েছেন। কাল এসে সোমেশ্বরের একটা চিঠিতে জানলাম এক আমেরিকান ভদ্রলোক 1,25,000 অফার করেছেন। বাহ, এ তো সত্যিই সুখবর। ফেলুদা এবার আমার দিকে ফিরল। আমি একটা গাটা কি রুদা এক্সপেক্ট করছিলাম, তার বদলে ও আমার কাঁধে হাত দিয়ে বলল, তোকে একটা অ্যাডভাইস দিই। এই ঘটনাটার বিষয় যখন লিখবি তখন তোদের এই কীর্তিটার কথা একেবারে শেষে প্রকাশ করবি, নইলে গল্প জমবে না। আমি অবশ্যই তাই করেছি। লোকে আশা করি আমার এই কারচুপিটা মাইন্ড করবে না। তাহলে এবার আসলটা আপনাকে দিয়ে দিই, বললেন লালমোহনবাবু। ইয়েস, ইফ ইউ প্লিজ মিস্টার গাঙ্গুলি। জটায়ু পকেট থেকে লাল ভেলভেটের কোটোটা বার করে ফেলুদাকে দিল। ফেলুদা বাক্সটা খুলে জানালার কাছে গিয়ে আলোটে ধরল। গোলাপি মুক্ত সগৌরবে বিরাজমান।